হোলা 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 সবাইকে আমাদের মিশন মাধ্যমিক এবং মিশন উচ্চ মাধ্যমিক বাংলার একটি নতুন এবং পুরোপুরি ফ্রেশ ভিডিওতে তোদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে তোদের জন্য নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং গল্প। কোন গল্প জানিস? বহুরূপী। বহুরূপী গল্পটা, বহুরূপী কথার অর্থ কি জানিস? বহুরূপী কথার অর্থ দাদা, বহু রূপ যার আছে তার। ওই কথাটা প্রযোজ্য তো কথার কথা বলতে গেলে বলতে পারিস, বাট গল্পটার ক্ষেত্রে এটার মিনিংটা কিন্তু সেম দাঁড়াচ্ছে না। দেখ এখানে একটা ছবিটাই যদি খেয়াল করে দেখিস তোরা, একটা জিনিস দেখতে পাবি যে এই যে এই ছবিটা দেখ, একটা দিকটার ফেসটার একটা দিক আর একটা দিক পুরোপুরি তফাৎ আছে। এখানে একটু ডিজাইন করা, এই দিকটা পুরো প্লেন। একটা মানুষেরও কিন্তু দুটো ফেস থাকে, ওকে, তার পার্সোনাল লাইফ, তার আলাদা আরেকটা লাইফ থাকে। এই বহুরূপ এটা লিখেছেন সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের গল্প যারা পড়িসনি, আমি বলবো ভাই পড়ে নে। অন্য কোনো এই গল্পটা 100 বার পড়ার পর সুবোধ ঘোষ ঘোষ স্যার অনেক ভালো ভালো গল্প লিখেছেন। খুবই না বিখ্যাত একজন লেখকের মধ্যে তিনি অন্যতম। ওকে, আজকে শুরু করব বহুরূপী গল্প। সহজ আলোচনা, গল্পের সারমর্ম বলবো, সার সংক্ষেপ বলবো, সারাংশ বলবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। গল্প নয়, এক জীবনের গল্প। সিরিয়াসলি এই বহুরূপীটা একজন মানুষের জীবনকে নিয়ে গড়ে উঠেছে। একজন বহুরূপী। বহুরূপী মানে ব্যাপারটা তোকে কি করে বোঝায়? যেমন তো তোরা বিয়ে বাড়িতে যখন যাস তখন একটা জিনিস দেখতে পাবি, অনেক বিয়ে বাড়িতে না পুতুল সেজে থাকে না? পুতুল সেজে মিন্স বলতে চাইছি ডোরেমন সেজে থাকে, মোটু পাগলু ইত্যাদি সেজে থাকে। অথবা দেখতে পাবি এখন অতটা হয় না যে রাসের মেলা, আমি যতদূর জানি, যতদূর শুনেছি, ওখানে হয় যে স্টেজ নাটকগুলো যেখানে হয় বিভিন্ন ক্যারেক্টার সাজে। সেই ক্যারেক্টার বলতে পারিস মানে একজন মানুষ সে অন্য কোনো ক্যারেক্টার সাজছে, এটাকে বহুরূপী এক কথায় তোরা বলতে পারিস। ওকে, বোর্ড পরীক্ষার জন্য প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট গল্প বহুরূপী, ওয়ান অফ মাই ফেভারিট গল্প। আমার প্রচন্ড ভালো লাগে গল্পটা। মিশন মাধ্যমিক অর্গানাইজ করছে। ওকে, সো তোদের জন্য আজকে এই বহুরূপী গল্পটা আশা করছি ভালো লাগবে। আমি জানি অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, আর বেশি সময় নষ্ট করবো না। একটা ছোট্ট করে একটা মোটিভেশন দিয়ে দিই। আমি মোটিভেশন দিতে পছন্দ করি। এভরিথিং ইউ নিড, এভরিথিং ইউ নিড অলরেডি ইনসাইড ইউ। এর কথাটার অর্থ কি দাদা? কথাটার অর্থ হলো তুই যা চাইছিস, তুই আজকে যেই ক্র্যাক করতে চাইছিস, তুই আজকে নেট ক্র্যাক করতে চাইছিস, তোর মধ্যে সেই এবিলিটিটা আছে, বাট ইউ ডোন্ট নো। তুই জানিস না যে তোর মধ্যে সেই এবিলিটিটা আছে। তোকে সেটা খুঁজে বের করতে হবে, তোকে জানতে হবে তোর যে এই এবিলিটিটা আছে। ওকে, সো এটাই শুরু করছি গল্প। চল নেক্সট স্লাইড থেকে শুরু করা যাক। ওকে, দেখ তোদের আহ দেখ তোদের বইটাকে আমি পুরো তুলে নিয়ে এসেছি, অত খাটনি আর করিনি এবার যে আবার পিপিটিতে এটা লেখার। ওকে, আই থিঙ্ক তোদের ওখানে থেকে সুবিধা হবে, বই থেকে মেলাতে সুবিধা হবে। শুরু করছি। ওকে, দেখ বহুরূপী সুবোধ ঘোষ স্যারের লেখা বহুরূপী। হরিদার কাছে আমরা গল্প করে সুবোধ ঘোষের লেখা বহুরূপী। শুরু করছি। হরিদার কাছে আমরা গল্প করে বললাম, শুনেছো হরিদা কি কাণ্ড হয়েছে? উনানে মুখে হরিদার কাছে আমরা গল্প করে বললাম, শুনেছো হরিদা কি কাণ্ড হয়েছে? উনানে মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। ওকে, সবার প্রথমেই যার না যে মূল ক্যারেক্টার, আমাদের এই বহুরূপী গল্পের মূল ক্যারেক্টার হরিদা, তার নাম এখানে ফুটে উঠেছে। হরিদার কাছে আমরা, এখানে কে কিন্তু এখনো বলা হয়নি, আমরা মানে কে বলা হয়নি। গল্প করে বললাম, শুনেছো হরিদা কি কাণ্ড হয়েছে, মানে কোনো একটা বড় কাণ্ড হয়েছে যখন হরিদার বাড়িতে। কেন হরিদার বাড়িতে দাদা? কারণ দেখ এখানে বলেছে উনানে মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। অর্থাৎ তিনি বাড়িতেই আছেন এবং অন্য কিছু একটা রান্না করছেন। এনাদের কথার জবাব দিলেন না, কিছুই শুনিনি। কি শোনেননি? না যে কাণ্ড হয়েছে একটা, সেটাই কিছু শোনেননি। কি হয়েছে কাণ্ডটা? জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন, জগদীশ বাবু একজন ক্যারেক্টারের নাম। জগদীশ বাবু কি কাণ্ড, কিছু একটা কাণ্ড করেছেন। শোনোনি হরিদা? হরিদা বলছেন, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কেন কে? ওকে, মানে হরিদা নিজেকে বোঝাতে চাইছেন যে এখানে হরিদার ক্যারেক্টারটা ফুটে উঠেছে। দেখ যে উনি অতটাও বড় লোক মানুষ নন, মানে নিম্নবিত্ত প্রজাতির মানুষ বলতে পারিস। আর জগদীশ বাবু হলেন একটু মানে জমিদার টাইপের যে বলে, তো
তো সেরকম মানুষ। তো হরিদা বলছে যে হরিদাকে কেন বলতে হবে, আমাকে কেই বা বলবে, হরিদাকে কে বলবে, আর হরিদা কিভাবেই বা শুনবে, ওইসব হলো বড় লোকদের জিনিস। ওকে, দেন তারপরে বলছেন 7 দিন হলো। কতদিন হলো? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। কার বাড়িতে, কে, কতদিন ছিলেন, কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এতটা দেবে না, দিতে পারে যে জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন, উত্তর হবে 7 দিন। নোট করে নে একবার দরকার হলে। ওকে, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী। এটা তো উঁচু দরের মানে, ভাই উঁচু দরের মানে সন্ন্যাসী ব্যাপারটা কি বলতো? তো খুব জানা, খুব জ্ঞানী সন্ন্যাসী বলতে বোঝাতে চেয়েছে এখানে, যে তিনি প্রচন্ড জ্ঞানধারী সন্ন্যাসী। হিমালয়ের গুহাতে থাকেন। কোথায় থাকেন তিনি? হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান। দাদা বল ভাই, কি বলছে? সারা বছরে একটি হরিতকি খায়? ভাই, সাউথের সিনেমায় যেমন একটা ঘুষি মারলে একটা তো ভিলেন 100 কিলোমিটার দূরে গিয়ে পড়া সম্ভব, জাহাজ ভেদ করে গিয়ে পড়া সম্ভব, তাহলে একটা মানুষ একটা গল্পের মধ্যে হরিতকি খেয়ে সারা জীবন বেঁচে থাকবে কি করে সম্ভব নয়? কি করে 1 বছরে? কারণ তিনি সন্ন্যাসী। এখানে এটাই ফুটে তুলতে চেয়েছে, তোলাতে চেয়েছে। আই থিঙ্ক তোরা বুঝতে পারছিস। দেন বলছে এছাড়া আর কিছুই খান না। মানে সারা একটা বছরে 365 দিনে তিনি কি খান? না শুধু একটি হরিতকি খান। তিনি শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিচ্ছু তিনি খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি অনেকে মনে করেন। দাদা, আমার বয়স 16 বছর, অনেকের বয়স 15 বছর, এখানে তো বলছে 1000 বছরের বেশি। কি করে সম্ভব দাদা? পৃথিবীতে সবকিছু সম্ভব ভাই, এর মধ্যে এমনই গল্প তো সবকিছু সম্ভব। হরিদা সন্ন্যাসী কি এখনো আছেন? হরিদা জিজ্ঞেস করছেন সে সন্ন্যাসীটা কি এখনো আছেন? না, চলে গেছেন। অপেক্ষা করেন হরিদা, থাকলে সরি আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। দাদা পায়ের ধুলো নিতে যাবে কেন? দেখ, সেই এই গল্পটা যখন লেখা হচ্ছে সেই সময় একটু অন্ধবিশ্বাস ব্যাপারটা ছিল, যদিও এটা অন্ধবিশ্বাস বলবো না। হ্যাঁ, অনেকে বলতেই পারে সেটা অন্ধবিশ্বাস, যে একজন মানুষের পায়ের ধুলো নিয়ে কি করে সে ধন্য হতে পারে। সেই সময়কার মানুষ, ইভেন এখনো অনেক মানুষ বিশ্বাস করেন যে একজন মানুষের, একজন উচ্চতরের মানুষ বলতে গেলে মানে জ্ঞানী মানুষের পায়ের ধুলো নিলে নিজের ভালো হয়। তো তাই বলছেন যে হরিদা আক্ষেপ করছেন যে তিনি তার সেই সন্ন্যাসীর সাথে দেখা করতে যেতে পারেননি। ওকে, বলছেন তা পেতেন না হরিদা। ও যারা হরিদার বাড়িতে ছিলেন যে বললাম, তাদের মধ্যে থেকে একজন বা কেউ একজন বলছেন যে তা পেতেন না হরিদা। সে ভয়ঙ্কর দুর্লভ জিনিস, সে ভয়ঙ্কর দুর্লভ জিনিস। শুধু এই একা জগদীশ বাবু ছাড়া আর কেউ পায়ের ধুলো নিতে পারেননি সেই সন্ন্যাসীর। কোশ্চেন পরীক্ষায় দেবে, এটা আমার গ্যারান্টি, পরীক্ষায় কোশ্চেন দেবে যে দুর্লভ জিনিসটি কি, ভয়ঙ্কর দুর্লভ জিনিসটি কি। লিখে রাখ যে এই কোশ্চেনটা পরীক্ষায় চলে এসছে, ধরে রাখ যে দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো। তোরা এইটুকু লিখলেই ফুল নাম্বার পেয়ে যাবি, যে সেই ভয়ঙ্কর দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো। অথবা লিখতে পারিস যে সেই ভয়ঙ্কর জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো, যা জগদীশ বাবু ছাড়া আর কেউ পাননি। এটা লেখার দরকার নেই, দরকার নেই, শুধু ওইটুকু লিখলেই পুরো যথেষ্ট। হরিদা বলছেন কেন জগদীশ বাবু ছাড়া আর কেউ পাননি? জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে, কাঠের খড়ম মানে জুতো বলতে পারিস, এখন সেই সময় খড়ম পড়তো, সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। একটা খড়ম, আমাদের এখন যে হাওয়াই ছুটি ধর কেমন হয়, এরকম একটা হাওয়াই ছুটি একটা বেস থাকে, এখান থেকে একটা রড মানে এখানে গার্ডার, এখানে গার্ডার। ওকে, আর এইখানে যে জয়েন্টটা থাকে, সেই সময় জয়েন্টটা থাকতো, জয়েন্টটা একটু গোল থাকতো, সেই গোলটার মধ্যেই কি না, কোথায় গেল, একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে, সেই জায়গাটা একটা সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা আগিয়ে দিলেন। একটা জিনিস বুঝতে পারছিস, যদি রিয়েলি সন্ন্যাসী হতেন তিনি, তাহলে তার কোনো লোভ থাকতো না। তিনি পাটা কেন এগোবেন সোনার বল লাগানোতে? ভেবে দেখ।
নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ে ধুলো নিয়েছিলেন। মানে জগদীশ বাবু যখন পায়ে সোনার বল লাগানো খড়মটি সন্ন্যাসীর পায়ের সামনে ধরলেন, এবং যখন সন্ন্যাসী পা এগিয়ে দিলেন পড়ার জন্য, তখনই জগদীশ বাবু তার পায়ের ধুলো অর্থাৎ তাকে প্রণাম করলেন। এক কথায় বলতে পারিস যে তাকে প্রণাম করে ফেললেন, কে না, জগদীশ বাবু। ওকে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হরিদা বলছে বাহ, আরে এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। জগদীশ বাবু কি করলেন না, 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন। সেই সময়কার 100 টাকা আজকে 10,000 টাকা। ওকে, ফেলে দিলেন, বোঝা গেল। হুম, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। যখনই ঝোলার ভেতরে 100 টাকা দিলেন, সন্ন্যাসী হাসলেন, চলে গেলেন। মনে মনে বলছে, সোনার খরম 10,000 টাকা, মানে 100 টাকা, 100 টাকা, ও কি মজা, যা গেলাম, থ্যাংক ইউ জগদীশ বাবু। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। মজা করলাম। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু, ও এটা হলো, সরি, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। হরিদা মনে মনে কিছু ভাবছেন। তিনি এই পুরো স্টোরিটা শুনে তিনি চুপ করে রইলেন। আমরা কি বলেছি বা না বলেছি সেদিকে হরিদার যেন কানই নেই। হরিদা এই গল্পটা বলার পরও তার সঙ্গীরা, তার বন্ধুরা যারা তার বাড়িতে ছিল, কথা বলছিল, বাট হরিদা সেই কথায় কান দিলেন না। অর্থাৎ আমরা কি বলছি না বলছি, হরিদা সেদিকে কোনো কানই নেই, হরিদার সেদিকে কোনো ধ্যানই নেই। মানে ওরা বলছে বলে আমি আমার মতন, হরিদা নিজের মতন ভেবে যাচ্ছেন। হরিদার উনুনে আগুন তখন বেশ গনগন হয়ে চলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। উনুনের মধ্যে তখন জল ফুটছিল, হরিদা ফু দিচ্ছিল, জল ফুটছিল কেন না, চায়ের জন্য ফুটন্ত জল দিয়ে তিনি তার ভাতের হাঁড়িটা উনুনে চড়ালেন। ওকে, দেন বলছে, শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। তাহলে হরিদার ঘর বা বাসা বলতে পারিস, কারণ গল্পটা যে সময় গেলে তখন বাসাই বলতো, কারণ তখন বাংলাদেশ আর ইন্ডিয়া আর পাকিস্তান বিভক্ত হয়নি। তো শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরেই এই ছোট্ট ঘরটায় হরিদার জীবন ঘর। পরীক্ষা দিলে যে হরিদা কোথায় থাকতেন, শহরের সবার চেয়ে ছোট গলিতে একটি ঘরের মধ্যে হরিদা থাকতেন। আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডা। কতজন, কোশ্চেন, কতজন? আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডা। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনুনে আগুনের আছে জল ফুটিয়ে দেন। অর্থাৎ এখান থেকে হরিদার যে ফাইন্যান্সিয়াল দিকটা, সেটা আশা করছি একটু ক্লিয়ার হচ্ছে তোদের কাছে, যে হরিদার অতটা টাকা পয়সা কিছু নেই। হরিদা, সরি, হরিদা না তো, তার 4 সঙ্গীরা চা, চিনি আর দুধ তারাই সব নিয়ে আছে, হরিদা শুধু জলটা ফুটিয়ে দেন। হ্যাঁ, এই যে খুবই গরিব মানুষ। কে না, হরিদা হলেন খুবই গরিব মানুষ। ওকে, কিন্তু আহ কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। কি আছে না, কাজ করতে গেলে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা থাকে। কাজ করতে গেলে মানে মানে তিনি কোনো কাজ করবেন না, হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলেই কোনো অফিসে কাজ কিংবা কোনো দোকানের বিক্রিয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা। কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। মানে হরিদা মানুষটা কিরকম বলতো, ওই তোর একঘেয়েমি কাজ তিনি পছন্দ করেন না। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। যেটা বললাম, হরিদা উনুনে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। অর্থাৎ হরিদা এতটাই গরিব মানুষ, তার কাছে এতটাই কম টাকা পয়সা আছে যে তার অনেক সময় তার উনুনে শুধুমাত্র ভাতের জায়গায় শুধু জল ফোটে। এই একঘেয়েমি অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই।
তিনি কাজ করবেন না, তিনি কাজ করবেন না, কিন্তু এই একঘেয়েমি অভাবটাকে সহ্য করবেন তিনি। এই একঘেয়েমি অভাবটাকে, মানে তিনি এই গরিব থাকাটা তিনি সহ্য করবেন, কিন্তু তিনি কাজ করবেন না। কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি, তিনি তাও কাজ করবেন না। ওকে, নেক্সট কি বলছে? হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। কোশ্চেন এই লাইনটা ধরে দেয় যে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি সংক্ষেপে লিখ, এটা দিয়ে দিতে পারি কি বৈচিত্র্যটা। আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ি দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধে বিচিত্র ছদ্মবেশী অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। আচ্ছা দাদা, তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, মানে মানে হরিদা এই যে বহুরূপী সেজে বেরোন সেটা কিন্তু ডেইলি বেরোন না, তিনি এই প্রত্যেক দিন বহুরূপী সাজবেন সেটা তিনি করেন না। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন। ওকে, কেউ চিন্তা কোথায় গেল? তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধে বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারেন না। যারা চিনতে পারেন এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। ওকে, দেখ একটা জিনিস কি বলছে, যারা চিনতে পারে এক আনা দু আনা দিতে, যারা হরিদাকে চিনতে পারে যেটা হরিদা না সেজেছে এক আনা দু আনা টাকা দিই। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটি পয়সা দিয়ে দেয়। যারা চিনতে পারে না তারা হলে ধর্তরিকা জ্বালাতন করতে চলে এসছে, অথবা অনেকে ভাবে ঠিক আছে এসছে দুটো তিনটে পয়সা, একটা দুটো পয়সা আমি দিয়ে দিতেই পারি, তাই না? এরকম ভাব। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে ওঠে। চকের বাস স্ট্যান্ড হলো একটা জায়গার নাম, সেই জায়গাতে দুপুর বেলা একদিন হঠাৎ করে কি হয়ে ওঠে, একদিন দুপুর বেলা হঠাৎ করে হাল্লা হয়ে ওঠে। কোথায় গেল? আতঙ্কের হাল্লা বেজে ওঠে। আতঙ্কের হাল্লা মানে দাদা, মানে চিৎকার চেঁচামেচি শুরু হতে থাকে। একটা উন্মাদ পাগল, তার মুখের থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কোটার একটা মালা। পাগলটা একটা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসার ওপরে, সরি তেরিকা, আমি বারবার বাসা 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 বাসায় কেন বলছি কে জানে, বাসের উপরে বাস যাত্রীদের দিকে থেকে তেড়ে আসছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। একজন পাগল যার মুখ থেকে লালা পড়ছে, যার চোখ দুটো কটকটে লাল, যার হাতে একটা আদলো ইট, সে কি করছে না, সে চকের বাস স্ট্যান্ডে বাস যাত্রীদের দিকে এগিয়ে আসছে এবং বাস যাত্রীরা কেউ কেউ ভয় পাচ্ছে এবং কেউ এক দুটো পয়সা ছুড়ে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ, বাসের ড্রাইভারের নাম কি কাশীনাথ, ধমক দেয়, খুব খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। মানে কাশীনাথ বাসের যে ড্রাইভার তিনি চিনতে পেরেছেন যে এটা আর কেউ না, আমাদের হরিদা। আহ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ জিনিসটা ভাই বলতে হতো না, বলতে হতো দেখ, আহ ও ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আর বেশ বিস্মিত হয়। যখন ধর তুই আজকে বাস জার্নি করছিস, তুই হঠাৎ করে দেখতে পেলি একজন পাগল উন্মাদ আলতো একটি তোর দিকে মাথার দিকে এগিয়ে আসছে, এবং তুই কিছুক্ষণ পর জানতে পারলি সেটা একটা বহুরূপ, সেটা একটা সাধারণ মানুষ, অবাক হবি না? ঠিক তেমন সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। অন্যরা বলছে যে সত্যি লোকটা তো খুব চমৎকার পাগল সাজতে পেরেছে। হরিদার জীবন হরিদার জীবনে এইরকম বহু রূপের খেলা দেখিয়েই এরকম একরকম চলে যাচ্ছে। এই শহরে জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা।
সন্ধ্যের আলো সবেমাত্র জ্বলছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও। হরিদার জীবনে এরকমই বহু রূপের খেলা দেখিয়ে একরকম চলেই যাচ্ছে। এই শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যের আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মু- ব্যস্ততা আর মুখরতা জমে উঠ দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরে মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরের যারা নতুন এসেছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু হেসে দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড। একজন বাইজি সেজে, বাইজি মানে যারা নাচ করে বিভিন্ন প্রোগ্রামে, মানে ডান্সার না, এটা অন্য বাইজি। মানে কিভাবে বোঝাবো, ধর সেই সময়কার বাইজি থাকতো যে বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতেন, গান করতেন। তো সেরকম একটা নর্তকী যেটাকে বলে, সে যে তো দোকানে দোকানে গিয়ে টাকা কালেক্ট করছে, এবং একজন দোকানদার হেসে ফেলে এবং বলে, হরির কাণ্ড। আহ, এটা একটা বহুরূপী নাকি? কারোর কারোর মুগ্ধ চোখে মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশরে প্রশ্ন করে ওঠে। ওটা কেউ একটু বেশ হতাশ হয় এবং প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট মোট ৮ টাকা ১০ আনা পেয়েছিলেন। আমরাও দেখছিলাম। একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপ টিপ চোখ টিপে একটা একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছেন। ফুল সাজি মানে যে পাত্রটার মধ্যে ফুল থাকে, এগিয়ে দিচ্ছেন। দোকানদাররাও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপরে ফেলে দেয়। সিকি মানে সে সময়কার পয়সা বলতে পারিস, ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা, কখনো হ্যাট হ্যাট কোট প্যান্টুলু পেন- আহ, কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, একেবারে একবার পুলিশ সেজে দয়াল বাবুর লিচু বাগানে, কার লিচু বাগান কোশ্চেন, দয়াল বাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা। কোথায় দাঁড়িয়েছিলেন হরিদা? না, দয়াল বাবুর লিচু বাগানে হরিদা দাঁড়িয়েছিলেন। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। এবারের মতন মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপরে মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিরা। পরের দিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফ করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিলে হরি। আজ এখনো কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা আবার সেই ঘটনায় ফিরে আসছে। কিন্তু তখন হরিদা জীবনী সম্পর্কে বললো, আবার ঘটনায় ফিরে আসছে যে মনে আছে যে তখন হরিদা বসেছিল, তারা কথা বলেছিল, হরিদা নিজের মতন মগ্ন ছিল, সেটাই বলছে যে আজ এখনো কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? সেই সন্ন্যাসীর কথা শুনে হরিদার মনে কি কোনো নতুন আইডিয়ার জোগান হয়েছে? আর নতুন হরিদা কি কিছু আহ নতুন কিছু করবেন, অথবা তিনি নিজে কি কিছু একটা করবেন ভাবছেন? আচ্ছা, ঠিক আমাদের সন্দেহ মিথ্যা নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপ উম, আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা?
আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না হরিদান না। ঠিক ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় থাকবো? কোথায় থাকলে আমরা সেই খেলা দেখতে পাবো? হরিদা হরিদা বলছেন, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখার জন্য আপনার এত দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন। মোট হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্য কিছু বেশি পাওয়া গেছিল, কিন্তু ওতে এবার কি হবে? ঠিক বলেছেন হরিনাম। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিন পেট চালানোর মতন রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কঙ্কালের মতন হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি, লুটিত ভান্ডার। একবারেই ঝেলে নেবে, তাতে আমার সারা বছর চলে যাবে। এখানে একটা জিনিস বলে দিই, এখানে দেখ লেখা আছে মারিত হাতি, লুটিত ভান্ডার। নতুন যে বইগুলো বেরোচ্ছে সেখানে কিন্তু আছে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। এই প্রবাদটা কিন্তু সত্যি, যে মারিত গন্ডার, লুটিত ভান্ডার, এখানে কোনো প্রিন্টিং মিস্টেক ছিল, এটা যতদূর মনে হচ্ছে এটা পুরোনো পিডিএফ। ওকে, আমার কাছে যে বইটা আছে টেক্সট হিসেবে, সেখানে কিন্তু লেখা আছে যে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। পরীক্ষা এটা নিয়ে অতটা প্রশ্ন দেয় না, তাও বলে দিলাম। একেবারেই যা ঝেলে নেব, তাতে আমার সারা বছর চলে যাবে। অর্থাৎ হরিদা একটা মাস্টার প্ল্যান করছেন যে জগদীশ বাবুর থেকে একটা বড় কিছু ছুটে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশ বাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ, মানে কিপ্টে। ধনী হলেও কিপ্টে। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে রেখে কত আর খুশি হবেন জগদীশ বাবু? আর খুশি হলেও কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধে জগদীশ বাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো। আমাদের আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য আজ ঠিক সন্ধে জগদীশ বাবুর কাছে যাব। বড় চমৎকার। আবার এই দেখ 2, মানে এখান থেকে নতুন এপিসোড, বা নতুন এপিসোড তো বলা যাবে না ওটাকে, মানে নতুন একটা পার্ট শুরু হচ্ছে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে আমরা আমাদের স্পোর্টসের চাঁদা খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি। বই কি? আশ্চর্য হয়ে একটু ভয় পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপী হতে পারে? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, কমডুল নেই, চিমটে নেই, মৃক চমরের আসনও সঙ্গে নেই, গৌরিক সাজও নেই, আদুর্গা আর উপরে একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহের একটা সাদা থান, মাথায় ফুরফুরে করে উড়ছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সেই ঝোলার ভেতরে শুধু একটা বই, সেটা হলো গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীর একটা চেহারা বলে মনে হয়,
কি অদ্ভুত উদাও শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশ বাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশ বাবু কিছু ভেবে বললেন, কেন? কেন আপনি একথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলো। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তি অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশ বাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। জগদীশ বাবু ভাবেন যে জগদীশ বাবু বলে আমার অপরাধ হয়েছে, রাগ করবেন না। কিন্তু আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেই পূর্বজন্মের কথা। জগদীশ বাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? ঠান্ডা জল আছে? আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। একদিকে ভবতোষ আমার কাছে ফিসফিস করে, না না, এ হরিদা না, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকম নয়। কোথায় গেল? আমি তো হারিয়ে ফেলি না। হ্যাঁ, বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনেছ তো? এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। আপনার কাছে একটা আমার প্রাণের অনুরোধ, সরি। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে দেখেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থেকে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়িতে ঘরে থাকবো কেন, বলতে পারেন? কথার ভাষাগুলো শোন জাস্ট। ও জগদীশবাবু গলার স্বরের আবেদনের করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু, ওইসব হলো সুন্দর সুন্দর একটি বাঞ্ছনা। মনে প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে সেই সৃষ্টির সব সৌন্দর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। বাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলো যেন চেয়েও স্নিগ্ধ হয়ে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলির ভেতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন। আমার বুকের ভেতরে যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকারই নেই। বিরাগ বলছেন, আমার বুকের ভেতরে তো সব তীর্থ ভ্রমণ করে দেখবারই নেই। জগদীশ বাবু,
আমার অনুরোধ বিরাগীজি, এটা আমার অনুরোধ। বিরাগী, বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলি সিঁড়ির ওপরে পড়ে রইল। সেই দিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। দাদা, হ্যাঁ ভাই বল, এটা কি হচ্ছে দাদা? হরিদা তো গেছিলেন টাকাটা, টাকা নিতে বিরাগী সেজে, নিলেন না কেন? সাসপেন্স, সাসপেন্স ব্রো, সাসপেন্স, ওয়েট কর, নেক্সট দেখ। 3 নম্বর, এবার 3 নম্বর পার্ট শুরু হচ্ছে। কি করছেন হরিদা, কি হলো? কই আজ যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধে এটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম। হরিদা উনুনে আগুনে তখন বেশ গনগন করে জ্বলছে। উনানের ওপর হাঁড়ি হাঁড়ি চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিত ভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতন সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছা হলো না। সৎ হোক, শত হোক, শত হোক বলে হরিদা থেমে গেলেন। ভবতোষ বললেন, কি হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়। হরিদা যতই গরিব হোক, তার মনটা যে স্পষ্ট, তার মনটা যে স্বচ্ছ, এখান থেকে বোঝা যাচ্ছে। তিনি 101 টাকা, সেই সময়কার 101 টাকা ছেড়ে দিলেন, বললেন যে তিনি ভেষ ধরেছেন বিরাগীর। তিনি কি করে সেই টাকাটা নিতেন, কারণ তাতে তার ঢং নষ্ট হয়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনে ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। অদৃষ্ট কখনোই হরিদা এই ভুল ক্ষমা করবেন না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আরো কখনো আর কখনো? চেঁচিয়ে চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ির মুখ দিয়ে লজ্জিত ভাবে হাসেন। কি আর করবো, যাবে বা কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবনে এর বেশি কি আশা করতে পারি? এটার মাধ্যমে এইখানেই এই গল্পটা শেষ হলো। বলা নেই, তোরা কবিগুচিতে একটু পড়িয়ে নিস বাড়িতে। শুধু বলে দিচ্ছি, তার 1910 খ্রিস্টাব্দে, 1910 সালে জন্ম, এবং 1980 সালে তিনি মারা গেছিলেন। এত সুন্দর একটা গল্প, মানে এই গল্পটা যখনই পড়ি না, বাকিটা আমার পড়তে ইচ্ছা করে। এটা পড়ার পরে আমার মনে হয় যে বাকিটা যেন আরো পড়ি। হেভি হেভি ভাই, হেভি লাগে গল্পটা। এটা জানি না আমি গল্পটা পুরোটা আছে নাকি, এরপরে আর কিছু আছে নাকি, বাট খুব ভালো লাগে এটা। তো এটাই ছিল গল্প। মানে মেনলি কি বলতে, গল্পটা যদি সারমর্ম বলতে যাই, গল্পটা বলতে হয় যে একজন সৎ মানুষ, যিনি নিজে রোজগার করে খাটেন, তিনি চাকরি বাকরি করতে ইচ্ছুক নন, যিনি বহুরূপী সেজে খেলা দেখান এবং সেখান থেকে খুব কম টাকা রোজগার করেন। একদিন তিনি জগৎজি বাবু নামে একজনের বাড়িতে যান, তিনি বড় লোক সন্ন্যাসী সেজে। তিনি 101 টাকা অফার করেন, কিন্তু তিনি নেন না ওটাকে। কেন নেন না? তিনি বলেন তার ঢং নষ্ট হবে। তিনি যতই হোক তিনি বিরাগী না, এবং বিরাগীদের তিনি বদনামও করতে চান না, মানে বিরাগী মানে হলো সন্ন্যাসী। তার জন্য তিনি, হেব্বি ভাই, হেব্বি গল্প। হ্যাটস অফ টু হরিদা। সুবোধ ঘোষ অবভিয়াসলি। তো আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। আমি জানি না তোদের গল্পটা কেমন লেগেছে, আমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি কোশ্চেন অ্যান্সারের পার্ট কিন্তু আমি তোদের জন্য নিয়ে আসছি। ওকে, খুব তাড়াতাড়ি কোশ্চেন অ্যান্সার তোদের পড়াবো। অ্যান্ড আজকে ভিডিওটা এইটুখানি। যদি কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে কোনো সময়, যে কোনো সময় আমাকে কন্ট্যাক্ট করতে পারবি হোয়াটসঅ্যাপে। প্রথমে আমার এআই রেসপন্ড করবে, দেন আমি রেসপন্ড করবো। তাছাড়াও অংশুমানকে জানাতে পারবি,
আর আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, আমাদের ইনস্টাগ্রামে, ইউটিউবে কমেন্টে জানাতে পারবি, আমাদের আর কোথায় টেলিগ্রামে জানাতে পারবি ভাই, কত জায়গায় জানাবি, ইমেল করে জানাতে পারবি, আমাদের ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে জানাতে পারবি, আমাকে ডাইরেক্ট ফোন করে জানাতে পারবি ভাই, কত আর কি চাই বল। ওকে, সো আজকের মতন এইটুখানি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকিস এবং কিপ লাভিং মিশন মাধ্যমিক। টাটা।